প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার অধ্যাপক ডক্টর শামীম রেজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক। ওসমান হাদির জানাজা জনসমুদ্র, অশ্রুসিক্ত ভালোবাসায় চিরবিদায়, জাতীয় কবির পাশে দাফন। প্রিয় হাদি, চিরদিন তুমি থাকবে বাংলাদেশের বুকে, প্রধান উপদেষ্টা। একে খন্দকার বীরোত্তম আর নেই, আজ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন, পুড়ে মরল শিশু সন্তান, আরও এক মেয়ের অবস্থা আশঙ্কাজনক। আমার দেশ। জনসমুদ্রে হাদির জানাজা, বিদ্রোহী কবি নজরুলের সমাধির পাশে দাফন, বিচারের দাবি ছাড়ব না হাদির বড় ভাই, সারা দেশে গায়েবানা জানাজা। মানবজমিন। হাদির জানাজায় লাখো মানুষের ঢল, অশ্রুসিক্ত বিদায়। শহীদ 6 শান্তিরক্ষীর লাশ দেশে এসেছে, আজ জানাজা। সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে হাদি, খুনিদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম। কালবেলা। সব দিকে তীক্ষ্ণ নজর রাখছে বিএনপি, কেন্দ্র থেকে তৃণমূলে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি। দেশ রূপান্তর। হাদির জানাজায় লাখো জনতা, আমরা তোমাকে ভুলতে দেব না। জাতিসংঘ মহাসচিব, সহিংসতা থেকে বিরত থাকুন। সময়ের আলো। শহীদ ওসমান হাদির জানাজায় জনস্রোত, শোকে মুহ্যমান দেশের মানুষ। হাদির চেতনা বুকে ধারণের অঙ্গীকার, হত্যার বিচার চেয়ে শাহবাগে বিক্ষোভ, বিদ্রোহীর পাশে চির ঘুমে বিপ্লবী। খবরের কাগজ। তাফসিলের তাৎপর্যপূর্ণ সংশোধনী। দৈনিক করতোয়া। খুনিরা কিভাবে সীমান্ত অতিক্রম করল, প্রশ্ন হাদির ভাইয়ের। হাদি হাদি স্লোগানে উত্তাল শাহবাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে 24 ঘন্টার আলটিমেটাম, রাষ্ট্রীয় শোক পালিত। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ আসলে অভিন্নভাবে প্রধান শিরোনাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির জানাজাকে ঘিরে, এবং যেমন একটি শিরোনাম যেটি আমাদের সামনে রয়েছে, ওসমান হাদির জানাজা জনসমুদ্র, অশ্রুসিক্ত ভালোবাসায় চিরবিদায়, জাতীয় কবির পাশে দাফন, পাশাপাশি বিচারের দাবি সহ এই বিষয়গুলোই রয়েছে শিরোনাম জুড়ে। যে কোনো মৃত্যুই তো আমাদের বেদনাহত করে, এবং এই ধরনের মৃত্যু তো আমাদেরকে আরও অপরাধী করে তোলে। একজন তরুণ সম্ভাবনাময় একজন ব্যক্তি, এবং তাকে যে প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে, এটা আপনি গুপ্ত হত্যা বলতে পারেন, বা টার্গেট কিলিং বলতে পারেন, বা আরও অনেক ভাবেই হয়তো আপনি বর্ণনা করতে পারেন। এটা নৃশংস এবং এটা বিভৎস, এবং তার যারা সহযোদ্ধা ছিলেন তাদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই এটা ভীতি সঞ্চারী যে এইভাবে গোপনভাবে ভাড়াটে খুনি দিয়ে একজন রাজনৈতিক কর্মীকে, একজন তরুণকে বা একজন মানুষকে, নাগরিককে হত্যা করা, তো আমাদের আসলে বর্ণনার কোনো ভাষা নেই। অসংখ্য মানুষ তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তার জানাজায় অংশগ্রহণ করেছেন, স্বতঃস্ফূর্তভাবেই তারা এসেছেন বলে আমাদের মনে হয়। কারণ তিনি যে রাজনৈতিক বা সামাজিক যে প্ল্যাটফর্মটি তিনি নেতৃত্ব দিতেন, তার কতজন অনুসারী আমার জানা নেই। সামাজিক মাধ্যমেও তিনি সক্রিয় ছিলেন, কিন্তু আজকের যে উপস্থিতি, যে শ্রদ্ধা জানানোর জন্য যে মানুষরা এসেছেন, তার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে, একটা যুক্ততা আছে। এবং আমার মনে হয় যে বার্তা এটাই যে এই নৃশংসতার পক্ষে আমরা কেউ নই। আমাদের পছন্দ অপছন্দের সীমা এক এক ক্ষেত্রে এক এক রকম হতে পারে, আমাদের গ্রহণযোগ্যতার মাত্রা এক এক রকম হতে পারে, আমাদের প্রকাশভঙ্গি এক এক রকম হতে পারে, কিন্তু তার অর্থে এই নাই যে এই নৃশংসতার মধ্যে দিয়ে কাউকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। এটা যে রাজনৈতিক পরিবর্তনের কথা আমরা বলছি, তার জন্য এটা অশনি একটা সংকেত।
আমরা যে রূপান্তরের কথা বলছি তার জন্য এটা বড় প্রতিবন্ধকতা। তো তিনি অসংখ্য মানুষের উপর প্রভাব রেখেছেন, তরুণদের উপরে বিশেষ করে। তারা নিশ্চয়ই তার চিন্তা ভাবনা বা তিনি যে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন, আধিপত্য বিরোধী যে সময় কথাগুলো বলেছেন, সেগুলো নিশ্চয়ই তরুণদের উদ্দীপিত করবে এবং তারা ভাববেন যে যে বক্তব্যগুলো হাদি দিতেন সেটা বাস্তবায়নের জন্য আমাদের যে পরিকল্পনা প্রয়োজন, আমাদের যে অর্থনৈতিক পরিকল্পনা প্রয়োজন, আমাদের যে নীতি পরিকল্পনা প্রয়োজন, আমাদের মনোজগতের যে পরিকল্পনার প্রয়োজন, সেটাই সম্ভবত তরুণদের বড় অনুপ্রেরণার জায়গা হয়ে থাকবে। যে কথাটা আপনি বলছিলেন, আমরা তো বিচারহীনতার সংস্কৃতি থেকেই বেরিয়ে আসতে চেয়েছি বারবার। খুব পরিচিত শব্দ, বহু ঘটনা বাংলাদেশে রয়েছে বা এখনও পর্যন্ত আমি হয়তো উদাহরণ দিতে পারবো যেগুলো বিচার এখনো হয়নি এবং এগুলো দিনে দিনে জমেছে। এবং এই তরুণকে যারা হত্যা করলেন এবং এই প্রক্রিয়ায় বিভিন্ন কথা আমরা শুনছি, বিভিন্ন প্রমাণাদি হাজির করা হচ্ছে এবং তারা যদি সত্যি পালিয়ে যেতে সক্ষম হয়ে থাকেন, সেটা একদিকে যেমন উদ্বেগের, একদিকে যথেষ্ট চিন্তার এবং ভয়ের, এবং একই সঙ্গে তো রাষ্ট্রের যারা দায়িত্বে ছিলেন তাদের অক্ষমতাও এক ধরনের প্রকাশ পায়। আমি বলছি না যে পালিয়ে গেলে একদম অব্যবহিত পরেই তাকে ধরা সম্ভব হবে, কিন্তু ঘটনা তো এরকম একটা দুটো না। তিনি জনপ্রিয় মানুষ ছিলেন হাদি, তার পরিচিতি ছিল, একটা আন্দোলন সংগঠনের অগ্রভাগে তারা ছিলেন, সুতরাং আমরা খুব দ্রুত জানতে পেরেছি এবং তার অভিঘাতটা আমরা বোধ করেছি। কিন্তু এটা যদি কোনো প্রান্তের ঘটনা হতো, কোন সাধারণ জায়গা হতো, আমি হয়তো জানতেও পারতাম না। অতএব আমি মনে করি যে যত দ্রুত সম্ভব তাদেরকে আগে খুঁজে বের করা, বিচারের আওতায় আনা। এবং এই কথা আমাদেরকে বারবার কেন শুনতে হবে? হত্যা করে পালিয়ে গেছে, খুন করে পালিয়ে গেছে, তার মানে তো আবার আপনি এই পলাতক সংস্কৃতি এবং বিচারহীনতার সংস্কৃতির মধ্যেই আপনি পড়ছেন। তো তার শুধু পরিবার বা স্বজন তারা দাবি করবেনই, আমি মনে করি যে প্রত্যেকেরই দাবি এটাই যে এটার রহস্য উদ্ঘাটিত হোক এবং তারা আইনের আওতায় আসুক। রাজনীতির ক্ষেত্রে এটা যে বার্তা, সেটা তো ভালো বার্তা দেয় না। এবং তার যারা সহযোদ্ধা, আমি আগেই যেটা বলছি, এবং তাদের মধ্যেও যে 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 ভীতি তৈরি হওয়াটাই স্বাভাবিক, এবং বাকি মানুষের যে এক ধরনের অনাস্থা, অবিশ্বাস এবং সন্দেহের, এমনিই আমরা নানান কারণেই সন্দেহ করি, সামনে জাতীয় নির্বাচন, তা নিয়ে আমাদের চিন্তা ভাবনা ইতিবাচক দিক যেমন আছে, সন্দেহও আছে প্রচুর। কোনোটা হয়তো বাস্তব, কোনোটা অমূলক, তারপরে সন্দেহ আমরা করি। এবং এই ধরনের ঘটনা ঘটলে সেটা আরও ঘনীভূত হয়, নানান রকম কল্পনা পাখা মেলে। দ্বিতীয় যেটা হলো, এটার আমরা যে পরিবর্তনের একটা জায়গা আসতে চেষ্টা করেছিলাম, যদি খুব এক জায়গায় করে আপনি জিনিসগুলো ভাবেন, সংস্কার কমিশন কাজ সমাপ্ত করে এনেছিল, যতটুকু তারা একমত হয়েছেন, বাকিটা সেটা আর একটা ব্যবস্থা, একটা গণভোটের এবং জাতীয় নির্বাচনের তারিখ আমরা পেয়েছি। রাজনৈতিক দলগুলো ভালো মন্দ মিলে আপনি ভেবে দেখুন যে এই দীর্ঘ সময় তারা একসাথে বসেছিলেন, যেখানে বাংলাদেশে কেউ কারোর মুখ দেখতেন না, সেখানে তো তারা এক জায়গায় বসেছেন, আলাপ করেছেন, তর্ক বিতর্ক করেছেন। একমত না হতে পারেন, সব বিষয়ে যে একমত হতেই হবে এমন না। আবার আপনি স্থায়ী সচিবালয় পেয়েছে বিচার বিভাগ, সুতরাং এই পৃথকীকরণ এবং এই স্বতন্ত্র বা স্বাধীনতা তো অত্যন্ত প্রয়োজন ছিল। সেটা কিভাবে আমরা বাস্তবায়ন করা তো গেছে। আমাদের মন মতো অনেক কিছুই হয়নি, অনেক আদেশের খসড়া তৈরি করা হয়েছে, যেগুলো আপনি দুদকের ক্ষেত্রে বলতে পারেন, অন্যান্য ক্ষেত্রে বলতে পারেন, সুপারিশগুলো প্রতিফলিত হয়নি। তারপরেও এই যে রাজনৈতিক দলগুলোর একত্রে বসা, আলোচনা করা, আমাদের বিচার বিভাগের এই যে বড় একটা অগ্রগতি, নিজস্ব সচিবালয় সহ অন্যান্য যে সমস্ত সুবিধাদি, এগুলোকে কিন্তু ছোট করে দেখবার সুযোগ নেই। সংবিধানের আলোচনা বিশাল, এটা অনেক বড় আলোচনার বিষয়, কিন্তু আলোচনায় যুক্ত হয়েছে সাধারণ মানুষ, রাজনৈতিক দলগুলো, প্রত্যেকের কথা শুনতে হয়েছে, বলতে হয়েছে, আমরা বলেছি, তারাও বলেছেন। এই পরিবেশও তো কখনো আমাদের এইভাবে ছিল না। বাস্তবায়ন তো সেটা অংশীজনদের এবং জনগণের একটা সামগ্রিক মতামতের ভিত্তিতে হবে। এই দীর্ঘ বিষয়গুলো এই কারণে অবতারণা করছি যে সেটা থেকে আমরা যখন একটা পরিবর্তনের কাছে এসেছি, যে একটা নির্বাচনের তারিখ, সময়কাল, সেটা খুব সহজ হয়নি। এমন না যে খুব
স্বাভাবিকভাবেই একটা নির্বাচনের তারিখ পাওয়া গেছে, তার জন্য যথেষ্ট বাক্য ব্যয় করতে হয়েছে, ওই অর্থে একটু আন্দোলন সংগ্রামও করতে হয়েছে, যে পরিবর্তন হওয়ার জন্য তো সবচেয়ে বড় জিনিস নির্বাচন, সেটা আগে পেতে হবে। এরকম একটা মুহূর্তে একটা হত্যাকাণ্ড, যেখানে এটা তরুণদের একটা বড় অভ্যুত্থানে হয়েছে, তাদের আবেগ, তাদের ভালোবাসা এবং তাদের যে অবস্থান, সেটা আপনার আমার অনেকের চাইতে ভিন্ন। আমরা যদি আমাদের দৃষ্টিকোণ থেকে, আমাদের সময়কালের বিবেচনায় আমরা যে কাঠামো দিয়ে রাজনীতি, অর্থনীতি, সমাজ পরিবর্তন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক এগুলোকে দেখি, সেভাবে তারা দেখবেন এটা প্রত্যাশা করা সবসময় ঠিক নয়। তাদের দেখার দৃষ্টিভঙ্গিটাই ভিন্ন রকম। এমন হতে পারে তারা আরও অগ্রসর, বা তারা যে বাস্তবতার ভিত্তিতে দেখেন আমরা হয়তো সেভাবে দেখি না। আমাদের অনেক পিছুটান আছে, অনেক চিন্তা ভাবনা থাকে, এবং আগেই বলেছে দুটো প্রেক্ষাপটের মধ্যে দিয়ে বেড়ে উঠেছে। তো সেই সময় একজন সহযোদ্ধা চলে যাওয়ার যে অভিঘাত, সেটা তো গভীর, এটা পরিমাপযোগ্য না। এবং এই সামাজিক মাধ্যমের যুগে যেভাবে তারা পরস্পর এই বক্তব্যগুলো দিচ্ছেন, সেটা আপনার আমার যুগে সংবাদপত্রে ছাপার মতো না কেবলমাত্র, যে এখানে স্থিমিত হয়ে যাবে, আবার নতুন সংবাদ আসবে, এটা হারিয়ে যাবে। ব্যাপারটা এত সরল এবং এতটা সহজ না। তার এই ইনকিলাব মঞ্চ কতটুকু বিস্তৃত ছিল কি না ছিল, এটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় না। কিন্তু গত কয়েকদিন আলোচনা আমারও এই ধারণা জন্মেছে যে অসংখ্য, তো হাজার হাজার তরুণ তার কোনো না কোনো বক্তব্য গ্রহণ করেছেন। তার বক্তব্য, তার বহিঃপ্রকাশ, তার ভঙ্গি, তার কর্মকাণ্ড, সেটা ভিন্ন মূল্যায়নের বিষয়, কিন্তু প্রভাব তো রাখছে। এবং সেই এরকম একটা প্রভাব সঞ্চারী বিষয় যখন আপনি এই ধরনের একটা একেবারে নিঃশেষ করবার একটা যেই করুক না কেন। এবং একটি দিক যদি আমরা লক্ষ্য করি, যে তিনি তো নির্বাচনে প্রার্থী ছিলেন, তিনি নির্বাচনের নির্বাচন এলাকায় তার উপর আপনি যদি সবকিছু বাদ দেন, যে এই আন্দোলনের সঙ্গে যুক্ততা না, এই সামাজিক মাধ্যমে তিনি প্রভাব বিস্তারকারী কেউ না, বা এত প্রেরণাদায়ী অনেক তরুণের জন্য, সেটাও না, তিনি নির্বাচনের একজন প্রার্থী। এবং এটা কি বার্তা দেয়? আপনি যদি বহির্বিশ্বে দেখে যে বাংলাদেশের নির্বাচন শুরুর আগেই, এর আগে দেখেছি প্রার্থী নিরাপত্তার বোঝাতে বলছেন যে তিনি নিরাপদ বোধ করছেন না। রাজনৈতিক হানাহানিতে অসংখ্য মানুষের প্রাণ গেছে এই সাম্প্রতিক সময়, নিজেও দেখেছেন দলের মধ্যে সংখ্যাটা খুবই বড় সংখ্যা, হতাহতের সংখ্যা খুবই আপনি যথেষ্ট আতঙ্কজনক। এবং ওইভাবে চিন্তা করলে যে নির্বাচনের আগেই যদি এমন হয়, সেটাও আমাদের এক ধরনের অস্থিরতার একটা কারণ, চিন্তার অস্থিরতার কথা আমি বলছি। তো আপনি যে প্রসঙ্গটা বলেছেন সেটা খুব জরুরি। আমরা অনেক কিছুর সমালোচনা করছি, আমাদের প্রতিবেশীদের ব্যাপারে আমাদের অনেক পর্যবেক্ষণ আছে, অনেক কিছু আছে। মনে রাখতে হবে যে নির্বাচনের আগে আমাদেরও তো একটা বার্তা দিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে, যে না, আমাদের সব কিছু ঠিক আছে। তো আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একজন সম্ভাব্য প্রার্থী, তাকে হত্যা করা হলো। তো বিচারের দাবি তো আমরাও করি, যে কোনো হত্যা, মৃত্যুর বিচার কেন হবে না। কিন্তু এই মুহূর্তে যে প্রাসঙ্গিক প্রশ্নগুলো এটা থেকে আনা যায়, যেটা আজকেও নাগরিক সমাজের কেউ তুলেছেন, অধ্যাপক আনু মোহাম্মদও বলেছেন, যে কার হাতে নিয়ন্ত্রণ। আমরা দেখতে চেয়েছিলাম, বা এখনো আমরা দেখতে চাই, যে সরকার তার নিয়ন্ত্রণ কঠোরভাবে প্রতিষ্ঠা করুন। এটা তো একটা দলনিরপেক্ষ সরকার, সেটা আরো কঠোর হবে। হ্যাঁ, তার একটা স্নেহ ভালোবাসা কাজ করে তরুণদের প্রতি, জনগণের প্রতি, একটা বিশেষ বড় পরিবর্তনের মধ্যে দিয়ে আসছে। হয়তো কঠোরতা তার রীতি না, বা তার বৈশিষ্ট্য নাই সরকারের। কিন্তু আমরা যে কঠোরতার বলছি, সেটা আইন শৃঙ্খলার কঠোরতার কথা বলেছি। আমরা বলেছি সরকার নিয়ম প্রতিষ্ঠা করবে, রাস্তার নিয়ম প্রতিষ্ঠা করা যায়নি, ভেঙে পড়েছে। আমরা কিন্তু প্রথম দিকে এই সমালোচনাগুলো করিনি, আমরা বারবার অনুরোধ করেছি যে এটা একটা সরকার, যে রীতিরই সরকার হোক আর যে সময়ের সরকার হোক, এটা সরকার, তাকে রেগুলার সার্ভিস ডেলিভারি দিতে হবে, একই সঙ্গে তাকে সংস্কারের দায়িত্ব নিতে হবে। আমরা একটু আগে প্রশংসা করেছি, আরও প্রশংসা করি। আপনার ব্যাংকিং খাতে বড় বড় সংস্কার হয়েছে, ভালো ভালো কাজ হয়েছে, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ হয়েছে, সেগুলো প্রশংসনীয়। কিন্তু যে জায়গায় তার কর্তৃত্ব দেখানোর প্রয়োজন ছিল আইন শৃঙ্খলার ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে, আইন শৃঙ্খলা নিয়ে যদি আমরা বলি, যে শিরোনামের মধ্যেও রয়েছে যে হত্যাকারীরা কিভাবে সীমান্ত পার হলো, এটি শহীদ হাদির ভাই এই প্রশ্নটি তার মানে এই অভিযোগ তো আরো গুরুতর। আপনিও নিশ্চয়ই আপনার শৈশব কৈশোরের কথা মনে করতে পারেন, যে কি সব ভয়াবহ নাম, এর নাম বলতেও আমাদের অস্বস্তি লাগে এবং বিরক্ত লাগে, যে তারা সংবাদপত্রে শিরোনাম হয়েছেন, তারা গিয়ে পালাতেন সীমান্ত পার হয়ে কাছাকাছি কোনো জায়গায়, যেন এটা একটা নিরাপদ একটা স্বর্গ, যে এখান থেকে একটা অপকর্ম করে, খুন খারাপের মতো কাজ করে
আপনি আর একটা জায়গায় আপনি আশ্রয় পাচ্ছেন। তো যদি সেটা হয়ে থাকে এবং সেটা শেষ পর্যন্ত সেটাই প্রমাণিত হয়, তাহলে তো আপনি বলতে পারেন যে আর এক দফা একটা অবিশ্বাস এবং অস্বস্তির পরিবেশ সেখানে তৈরি হওয়া। আমাদের মূল বক্তব্য হলো যে এটা খুঁজে বের করতে হবে, এটা অনুসন্ধান করতে হবে। আলটিমেটাম দেওয়া হয়েছে সরকারের প্রতি। আলটিমেটাম তাদের তাদের দাবি, তাদের বহিঃপ্রকাশ। এখন আমি জানি না যে এই আলটিমেটামের মধ্যে কতটুকু তারা কাজ করবেন। একই সঙ্গে যে আলোচনাটা আমার মনে হয় ইতিমধ্যে হয়েছে, তারপরেও আমরা তুলব গণমাধ্যমে বসে, যে হাদির মৃত্যুর পরে যে ঘটনাগুলো ঘটলো, যে সহিংসতা ঘটলো, সেটা তো একেবারেই তার সঙ্গে মেলানো যায় না। মানে এই যে শোক এবং তার যে প্রভাব, তার যদি ইতিবাচক বিষয়গুলো ধরি, তার সঙ্গে এই সহিংসতা যায় কিনা, এবং এই সহিংসতার জন্য আপনি কাকে দায়ী করবেন? আমি কার কাছে যাব? আমি তো রাষ্ট্রের কাছে যাব, আমি তো সরকারের কাছে যাব। দুটো গণমাধ্যম যে ভয়াবহভাবে, মানে শুধু ভস্মীভূত না, যে আক্রমণের শিকার হয়েছে, আমাদের চাইতে বরং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আরও উন্মুক্তভাবে বলেছে। আমরা হয়তো অতটা যে গ্র্যাভিটিতে এটা বলার কথা, আমরা তো সেভাবে বলছি না, কারণ আমাদেরই সহকর্মী, আপনার আমার তো নিজেরই অসংখ্য শিক্ষার্থী এই দুই গণমাধ্যমে রয়েছেন। আমরা নিজেরাই খুব উদ্বেগের মধ্যে কাটিয়েছি, কে কোথায় কি অবস্থায় আছেন, আমাদের বন্ধুরা ছিলেন, সহকর্মীরা ছিলেন। কিন্তু এইটার সঙ্গে এটা যোগসূত্র কি? তাহলে এটা কারা করছে? আপনি উদীচীর অফিসে হামলা করলেন, আমি কি এর সঙ্গে ওটাকে তাহলে মেলাবো? আপনি ছায়ানটে হামলা করলেন, তার সঙ্গে মেলাবো? লক্ষ্মীপুরে বিএনপির একজন নেতার বাড়ি তালাবদ্ধ করে সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে, কি ভয়াবহ! দেখছিলাম যে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন, এবং কি বিভৎস সন্তানের মৃত্যু হয়েছে। মানে এটা তো আমরা কল্পনা আনতে পারি না। মানে এতদিন ছিল বাড়িতে আগুন, তার সঙ্গে এখন তালাবদ্ধ করে তাদেরকে। এরপরে আরো যদি তালিকা দেন, একাধিক রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তির বাড়িতে আগুন দেওয়া। এখন চট্টগ্রামে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দিনাজপুরে খালিদ মাহমুদের বাড়িতে আগুন ভাঙচুর। মানে আপনি যদি সবগুলো তালিকাবদ্ধ করেন, অন্তত 10 থেকে 15টা এরকম কয়েকটি সংস্কৃতি প্রতিষ্ঠানের উপর আক্রমণ, গণমাধ্যমের উপর আক্রমণ, রাজনৈতিক পরিচয়ে ব্যক্তির উপর আক্রমণ, প্রার্থীর উপরে আক্রমণ, এই যে সহিংসতা, যে বহিঃপ্রকাশ, সেটার জন্য কে দায়ী? এবং সেই প্রশ্ন তো রাষ্ট্রের কাছে আমরা তুলবই। এবং নির্বাচনের আগে যদি এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে, তাহলে তো ওই প্রশ্নগুলো আসবেই, যে তাহলে কোনো পক্ষ কি এটাকে ভিন্ন খাতে নিয়ে যাবার চেষ্টা করছে কিনা। আপনি যদি নির্বাচনের প্রসঙ্গ বাদ দেন, যে রূপান্তরের কথা আপনি বলছেন, সে রূপান্তরের কাছাকাছিও তো তাহলে আমরা পৌঁছাতে পারছি না। আমরা শুধু নিন্দা জানানো না, শুধু ক্ষোভ প্রকাশ করা না, আমার মনে হয় যে আমরা অন্যদের মতো আমরাও দাবি করি, এবং একজন সচেতন নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছেই দাবি করি, সরকারের কাছেই দাবি করি যে সে কঠোর হোক, এবং সে আমাদের কাছে এই বিষয় উপস্থাপন করুক যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, যাদেরকে আমরা চিনি, যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি। আমরা যাদেরকে চিনি না, এমন কারোর কাছে কর্তৃত্ব রয়েছে, ক্ষমতা রয়েছে, এটা তো আমরা ভাবতে চাই না, আমরা জানতে চাই না, আমরা শুনতে চাই না। যেখানে যে কর্তৃত্ব থাকবার কথা, তাদের কাছে সে কর্তৃত্ব থাকবে। এবং এই অবস্থার পরিবর্তন খুব, আমার মনে করি যে খুব আশু প্রয়োজন। এটা এমন না যে হবে বা হচ্ছে, এবং এই কথা বলার সুযোগ নেই যে নির্বাচনের আগে অল্প সময় দায়িত্বে আছি আমরা, অতএব পরবর্তীতে রাজনৈতিক সরকারের উপরে যে বোঝা তৈরি হবে, সেই বোঝা যে যারাই আসুক না কোনো দেশ পরিচালনার দায়িত্বে, তার জন্য এটা পাহাড় সম হয়ে উঠবে। সে অন্য সংস্কার বাস্তবায়ন করবে, নাকি এই জঞ্জাল সে সরাবে। তো এর পরিবর্তন তো আমরা চাই। এর বাইরে হয়তো এই আলোচনা আরো দীর্ঘ সময় করা যেত। আমার মনে হয় যে গত কয়েকদিন নিশ্চয়ই এই আলোচনাই আমরা করছি। আমি এই আলোচনা এইভাবেই শেষ করব। আমাদের গণমাধ্যম প্রয়োজন, যারা করছেন তাদের ভাবতে হবে। এই রাষ্ট্রের রূপান্তরের জন্য গণমাধ্যম প্রয়োজন, স্বাধীন গণমাধ্যম প্রয়োজন, মুক্ত গণমাধ্যম প্রয়োজন। এই রাষ্ট্রের বিকাশের জন্য সংস্কৃতি প্রতিষ্ঠানের প্রয়োজন। সবাই একমত হবেন না সংস্কৃতি উদযাপনে, সবাই একভাবে করবেন না, সবাই একরকম বোধে থাকবেন না, সবাই একরকম জীবনাচরণে চলবেন না। সুতরাং প্রত্যেককে করতে হবে। আমাদের শিশুরা তারা খেলাধুলা করবে, আমাদের নারীরা এগিয়ে যাবেন, তাদের ক্ষমতায়ন আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তাদের উন্নয়ন আমাদের জীবনের অংশ, আমাদের অর্থনীতির অংশ, আমাদের বিকাশের অংশ। যার পছন্দ হবে সংস্কৃতি চর্চা তিনি করবেন, যার পছন্দ হবে তিনি করবেন না। জীবনাচরণ এক এক ব্যক্তির এক এক রকম, এক এক গোষ্ঠীর এক এক রকম। সুতরাং সেগুলোকে সম্মান করতে হবে। এই বৈচিত্র্য নিয়েই বাংলাদেশ রাষ্ট্র বা আমাদের এই জাতির রাষ্ট্র। অতএব সেটার মৌল পরিবর্তনের কেউ প্রচেষ্টা নিচ্ছেন কিনা। আমরা তো ধর্মের বাইরে কেউ না, বা আমরা এই বোধের বাইরে কেউ না। আমরা তো সবসময় সেটা নিয়েছিলাম, আমরা তো কখনো এর বাইরে কেউ যাইনি।
বড় কোনো রাজনৈতিক দলও তার বিরুদ্ধে যাবার কথা বলেনি, কোনো ব্যক্তি বলেনি, কোনো গোষ্ঠী বলেনি, কিন্তু যে অসহিষ্ণুতার প্রকাশ আমরা লক্ষ্য করছি এবং তার যে রাজনীতিকীকরণ আমরা লক্ষ্য করছি, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। সো হাদির হত্যাকাণ্ড, তার মৃত্যু, পরবর্তী যে সহিংসতা, আমাদের যে অবিশ্বাস সন্দেহ যেগুলো পাখা মেলতে শুরু করেছে, এটা আর বাড়তে দেওয়া যাবে না। এটা এইভাবে বলা যাবে না যে কয়দিন আমার হাতে সময় আছে, আমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে এর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেটি বলা হচ্ছিল যে নির্বাচনের জন্য সার্বিকভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রস্তুত দেশ, এরকমও আমরা শিরোনামে দেখেছি।